পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লোহিত সাগরে ফের দুটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাস। পরেই থাকবে ইসরায়েলি সেনাবাহিনী উগ্রবাদী সামরিক গোষ্ঠী হয়ে উঠল যেভাবে। জানাবো উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার উপর উত্তর কোরিয়ার জিপিএস জ্যামিং হামলা। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন ও ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লোহিত সাগরে ফের দুটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। একটি বিশাল জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুতিরা। হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিত সাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজেও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজা ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, তারা স্টার নার্সিয়া ও মর্নিং টাইড নামের দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজ দুটিতে মার্শাল আইল্যান্ড ও বারবাডোসের পতাকা দেখে এগুলোকে যথাক্রমে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হিসেবে শনাক্ত করা হয়। গ্রিসের মালিকানাধীন স্টার নার্সিয়া জাহাজটি আন্তর্জাতিক সময় 11টা 15 মিনিটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রিসের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তবে কোনো ক্রু আহত হননি। পৃথকভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা বা ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আব্রে আজ ইয়েমেনের ইডেন উপসাগরে একটি বাণিজ্য জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে। আমরে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পথে এডেন থেকে প্রায় 53 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে মেরিটাইম সিকিউরিটি ট্রানজিট করিডোরের দক্ষিণমুখী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাস। আইরিশ পার্লামেন্টে ইসরায়েলি শাসক গোষ্ঠীর শাসককে অপরাধমূলক শাসন হিসাবে অভিহিত করার একটি পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর সেই দেশটি দেখিয়েছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে গিয়ে একটি স্বতন্ত্র ব্যবস্থা নিতে চাইছে এবং স্বাধীনভাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে। আইরিশ আইন প্রণেতারা দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছেন, সেখানে ইহুদিবাদী ইসরায়েলের শাসন নীতিকে একটি অপরাধমূলক শাসন হিসাবে উপস্থাপন করা হয়েছে। আইরিশ পার্লামেন্ট এমন সময় এই পদক্ষেপ নিতে যাচ্ছে যখন বিশ্বের চোখের সামনে এখন গাজায় গণহত্যা চলছে। বাধ্যবাধকতা নেই এমন ধরনের প্রস্তাবের ভিত্তিতে আইরিশ সরকারকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ভ্রমণ এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। এই পরিকল্পনা অনুমোদনের মাধ্যমে আইরিশ আইন প্রণেতারাও দাবি করেছে এই দেশের সরকার অবিলম্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে সমস্ত লেনদেন স্থগিত করবে। এছাড়া তেল আবিবে অস্ত্র বহনকারী বিমানের জন্য আকাশ সীমা এবং আয়ারল্যান্ডের বিমানবন্দরের ব্যবহারও নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। আয়ারল্যান্ডের পার্লামেন্টের দ্বারা এই পরিকল্পনার অনুমোদন নেওয়া হয়েছে বলে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এর আগে আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগের হামলায় যে কোনো সহযোগিতা দেওয়ার বিষয়ে ডাবলিনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিছুদিন আগেই আইরিশ সরকার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে। আয়ারল্যান্ডের এই পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর বাইরে সংগঠিত হয় যখন এই ইউনিয়নের ইহুদিবাদী ইসরায়েলি সমর্থকরা এই ক্ষেত্রে আয়ারল্যান্ড এবং স্পেনের প্রচেষ্টা। ইসরায়েলি সেনাবাহিনী উগ্রবাদী সামরিক গোষ্ঠী হয়ে উঠল যেভাবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর মধ্যে উগ্রবাদ ও চরমপন্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে ইসরায়েলের বেসামরিক সরকারগুলোর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা তৈরি করতে পারে এবং দেশটির স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচালিত হলেও এর গভীরে লুকিয়ে থাকা গোঁড়া ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।
ইসরায়েল তার প্রতিষ্ঠার সময় থেকে একটি ধর্মনিরপেক্ষ চেহারা ধরে রাখলেও দেশটির অধিকাংশ পদক্ষেপে ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর উগ্রবাদী ও চরমপন্থী জাতীয়তাবাদী গ্রুপগুলো আল আকসা সহ পবিত্র ভূমি কুদস বা জেরুজালেমে পুনর্দখল নামে গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। তাদের এই চরমপন্থা মূল অনুপ্রেরণা আসে ইহুদি ধর্মীয় জাতীয়তাবাদের মূল ব্যক্তিত্ব রাব্বি আব্রাহাম আইজ্যাক কুকের শিক্ষাগুলো থেকে, যিনি বিশ্বাস করতেন যে এই ভূমি তাদের ঈশ্বরের দেওয়া অধিকার। তার এই শিক্ষাই মূলত ইহুদি ধর্মীয় জাতীয়তাবাদী গোষ্ঠীকে ইসরায়েলি সেনাবাহিনীতে সংহত করতে অনুপ্রাণিত করেছে। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে গাজা ও পশ্চিম তীর সহ বেশ কিছু এলাকা দখলের পর এই ইহুদি জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীতে প্রবেশ করতে শুরু করে এবং দ্রুত তাদের প্রভাব বাড়ায়। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে আইডিএফ এ ধরনের ইহুদি জাতীয়তাবাদীদের সংখ্যা ২ থেকে ৪% মতো ছিল, কিন্তু এখন তা বেড়ে প্রায় ৪০% পৌঁছেছে। উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার উপর উত্তর কোরিয়ার জিপিএস জ্যামিং হামলা। দক্ষিণ কোরিয়ায় জিপিএস জ্যামিং হামলা করেছে উত্তর কোরিয়া বলে অভিযোগ করেছে সিউলের সামরিক বাহিনী। এই হামলার ফলে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু জাহাজ এবং অসংখ্য বেসামরিক বিমানের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। উত্তর কোরিয়ার এই অভিযানের মাত্র এক সপ্তাহ আগে তারা তাদের উন্নত শক্তিশালী কঠিন জ্বালানি ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে সৈন্য পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার সংকল্প জানায়। সিউলের যৌথ প্রধানরা জানান, উত্তর কোরিয়া হেজু এবং কায়েসং এলাকায় জিপিএস জ্যামিং ঘটিয়েছে। এতে কয়েকটি জাহাজ এবং অসংখ্য বেসামরিক বিমান কিছুটা অপারেশনাল ব্যাঘাতের সম্মুখীন হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পশ্চিম সাগরে জাহাজ ও বিমান চলাচলকারী সকলকে সতর্ক থাকতে বলেছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, আমরা উত্তর কোরিয়াকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যে তারা জিপিএস জ্যামিং অবিলম্বে বন্ধ করে এবং এ থেকে উদ্ভূত যে কোনো সমস্যার জন্য দায়ী থাকবে। ইউক্রেন ও ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন, যা জানা গেল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই যুদ্ধ বিধ্বস্ত দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলে। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন তিনি ইউক্রেনকে সমর্থন করবেন, তবে কিভাবে করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। একই দিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ফোনে কথা বলেন ট্রাম্প। এই সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। খবর বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পকে মাহমুদ আব্বাস বলেন তিনি আন্তর্জাতিক বৈধতার উপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ট্রাম্পকে মাহমুদ আব্বাস বলেন তিনি আন্তর্জাতিক বৈধতার উপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে ট্রাম্প আব্বাসকে বলেন তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। এই জায়গায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে মাহমুদ আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভ কামনা জানিয়েছে মাহমুদ আব্বাস। এদিকে ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপের সময় তাতে যুক্ত ছিল বিলিয়নিয়ার ব্যবসায়ী